হেই, এইচএসসি 27 ব্যাচ, কি অবস্থা সবার? তোমরা কি বুঝতে পারছো না যে বাংলা বিষয় কিভাবে ভালো করতে হবে? কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিগত 2 থেকে 3 বছর একটা অধিকাংশ অংশের শিক্ষার্থীরা তারা বাংলা বিষয় খারাপ করছে। কেন তারা এই বাংলা বিষয় খারাপ করছে? বিশেষ করে আর্টস এবং কমার্সের যারা শিক্ষার্থীরা রয়েছে, এইচএসসি 2026 এবং 2027 এর ব্যাচ, 2026 এর যারা ব্যাচ তোমাদের কিন্তু সামনেই টেস্ট পরীক্ষা আসন্ন, এবং এইচএসসি যারা 27 ব্যাচে তোমরা রয়েছো তাদের কিন্তু সামনেই অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসে। তাহলে এই সকল পরীক্ষার একেবারেই সন্নিকটে এসে আমরা কিভাবে খুব স্বল্প সময়ে বাংলা বিষয় ভালো করব, সেই বিষয়গুলোই আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান ফয়সাল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এইচএসসি মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা কেন বাংলায় খারাপ করে এবং তারা কিভাবে বাংলা বিষয়ে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে, এই সম্পর্কে কিছু সাজেশন এবং ট্রিক্স আজকে আপনাদের আমি শিখিয়ে দিব। চলেন দেখে নিই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এইচএসসি যে পাঠ্য বই রয়েছে বাংলা প্রথম পত্রে, সেই পাঠ্য বই আমাদের পুরোপুরি আয়ত্ত করতে হবে। এই পাঠ্য বই আমরা কিভাবে আয়ত্ত করব? বাংলা প্রথম পত্রে আমাদের যে দুইটি অংশ রয়েছে, গদ্য এবং পদ্য, গদ্য এবং পদ্য, এই দুইটি অংশের মূল যে বইটা আমরা প্রতিটা লাইন বাই লাইন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে পড়াশোনার চেষ্টা করব। দেখা যায় কি সিকিউ এবং এমসিকিউতে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর মধ্যে অধিকাংশই আসে কিন্তু মূল পাঠ্য বইয়ের লাইন থেকে। এই জন্য আমরা যারা চিন্তা করে থাকি যে না, গদ্য বা পদ্য জাস্ট রিডিং পড়ে গেলেই হয়তো আমরা এখান থেকে মুখস্থ নির্ভর যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করলে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো, কিন্তু তারাই প্রথমত সবচেয়ে বড় ভুলটা করে। কারণ এইচএসসির যেই সিকিউ এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসে সেগুলো বেশিরভাগই থাকে অনুধাবনমূলক, দক্ষতা এবং উচ্চতর প্রয়োগ নির্ভর, যেগুলো শুধুমাত্র আমরা সলভ করতে পারি মূল যে পাঠ্য বই, সেই মূল পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন বিশ্লেষণ করে। আমাদের এখানে বুঝতে হবে লাইনের অন্তর্নিহিত মূল অর্থ কি, এগুলো আমরা কিভাবে জানবো, বা যে লেখক, যে সাহিত্যিক লেখনীটা লিখেছেন তিনি আসলে তার কোন ধরনের মনোভাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং সেগুলো আমাদের বাস্তব জীবনের সাথে বা পারিপার্শ্বিক জীবনের সাথে, সামাজিকতার সাথে কিভাবে ডিপেন্ডেন্ট অথবা ইন্টার রিলেটেড, সেই সকল বিষয়গুলো আমাদের উদ্ঘাটন করে দেখতে হবে। যখন আমরা সেই লেখনীগুলোর যে মূল ভাব সেগুলো আমরা বাস্তব জীবনে ধারণ করতে পারবো, আমাদের চেতনায় থাকবে, তখনই কিন্তু আমরা পরীক্ষায় খুব ভালোভাবে এগুলো উপস্থাপন করতে পারবো এবং একটু ভালো মার্কস আমরা ক্যারি করতে পারবো। দেখো, পরবর্তীতে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা লিখে অনুশীলন করব। লিখে কি অনুশীলন করব? আমরা অনুশীলন করব পূর্ববর্তী পয়েন্টে আমি যেটা বলেছি যে গদ্য এবং পদ্যের যে সকল কঠিন লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে জানবো। সেই লাইনগুলো শুধুমাত্র আমরা বিভিন্ন গাইড বা যে কোনো উৎস থেকেই জেনে নিয়ে আমরা নিজেদের মস্তিষ্কের মধ্যে আটকে রাখবো না, বরঞ্চ তার বহিঃপ্রকাশ আমরা নিজেরাই করে দেখব আসলে প্রকৃতপক্ষে আমি যথার্থ যে মিনিংটা সেটা আসলে উদ্ঘাটন করতে পেরেছি কিনা। সেই জন্য আমাদের কি করতে হবে? প্রতিনিয়ত এই যে কোনো একটা গদ্যের যে মূল ভাব বা কোনো কয়েকটা লাইন যদি পদ্য থেকে দেওয়া হয়, তাহলে সেটা সারাংশ কি হতে পারে বা সারমর্ম কি হতে পারে, এইগুলো কিন্তু আমাদের নিজে নিজে একটু লিখে প্র্যাকটিস করতে হবে। যখন আমরা প্রতিনিয়ত লেখার উপর থাকবো তখন কিন্তু আমরা খুব সহজে সেগুলো আমাদের মস্তিষ্কে কি হবে, আটকে যাবে, এবং আমরা পরীক্ষার খাতায় খুব ভালোভাবে কিন্তু এগুলো উপস্থাপন করতে পারবো এবং একটা গুড মার্কস কিন্তু আমরা ক্যারি করতে পারবো। আচ্ছা, তৃতীয়ত দেখো আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ব্যাকরণ আমরা নিয়ম করে চর্চা করব। কেন আমরা ব্যাকরণ নিয়ম করে চর্চা করব? তোমরা যারা ইতিমধ্যে ব্যাকরণ পড়েছো বা ব্যাকরণ বিষয় সম্পর্কে অবগত আছে, দেখবে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের নির্মিতি অংশ এবং ব্যাকরণ যে অংশ, এটা জাস্ট টোটালি একটা ভালো মার্কস কিন্তু এখানে ক্যারি করা খুবই সহজ। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় তারা সমাস, বাক্য শুদ্ধিকরণ বা সঠিক উচ্চারণ লেখা, এই যে সকল ব্যাকরণিক টপিকগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সহজেই তারা আটকে যায় পরীক্ষার খাতায়, এগুলো সহজে সলভ করতে পারে না কিন্তু, বাট এগুলোই কিন্তু মার্কস সবচেয়ে সহজভাবে ক্যারি করা যায়। তার জন্য এই পয়েন্টটা আমি বলেছি যে ব্যাকরণ আমরা নিয়ম করে চর্চা করব। হ্যাঁ, আমাদের ব্যাকরণের ক্ষেত্রে ক এবং খ, কোন একটা প্রশ্নের ক এবং খ যে দুইটা অপশন থাকে, আমি যদি একটা উদাহরণ বলি তাহলে উচ্চারণের ক্ষেত্রে হতে পারে যে বাংলা একাডেমি প্রমিত 5টি উচ্চারণের নিয়ম লেখো, বা মফলা জফলা কোন একটা 5টি উচ্চারণের নিয়ম লিখতে পারো। ইন এগেইনস্ট আমি খ নম্বর যদি অপশন হিসেবে এটা দাঁড় করাই যে 8টা আমাদের ভুল উচ্চারণ দেওয়া আছে, সেখান থেকে আমাদের 5টি উচ্চারণ শুদ্ধি করে লিখতে হবে, তাহলে এখান থেকে আমাকে খুব ওয়াইসলি চুজ করতে হবে যে আমি কোন পয়েন্টটা পিক করব। এবং এটাই সবচেয়ে সহজ উপায় যে আসলে পরীক্ষার আগেই আমি ডিসাইড করে যাচ্ছি, পরীক্ষার হলে যাওয়ার আগেই আমি এটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারছি যে আমি কোন অপশনটা আসলে লিখবো, পরীক্ষায় কোনটা আসলে আমি সেটা সলভ করব। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি প্রিপারেশনটা শুরু থেকে আগে ভালোভাবে নিয়ে নিতে পারি। এবং
ওই যে শুধুমাত্র যে উচ্চারণ শুদ্ধিকরণ আমি বোর্ড মুখস্থ করে যাব এমনটা কিন্তু নয়। এখানে ক এবং খ এর যে অপশন দুটির কথা বললাম সেটা কিন্তু একটা বেসিক প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে উচ্চারণের কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী রয়েছে, যে নিয়মাবলী জানলে আমি যেমন উচ্চারণের 5টি নিয়মও লিখতে পারবো, একইভাবে ওই নিয়মগুলোর অ্যাপ্লাই করার মাধ্যমে আমি কিন্তু উচ্চারণ শুদ্ধিকরণ করতে পারবো, অর্থাৎ সঠিক উচ্চারণ কিন্তু আমি লিখে আসতে পারবো। তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে, বেসিক্যালি আগে উচ্চারণের যে সঠিক নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমাদের জেনে নিতে হবে, অথবা সেই নিয়ম অনুযায়ী আমরা উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা করব। এটাকেই আমি বলেছি হচ্ছে ব্যাকরণ আমরা নিয়ম করে চর্চা করব। 4 নম্বর যে পয়েন্টটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান। একটা বেশ মজার একটা কথা প্রচলিত আছে যে বাংলা ব্যাকরণ এটা পড়ার কিছু নেই, তুমি শুধু বিগত 8-10 বছরের বোর্ড প্রশ্ন সলভ করে যাও, হুবহু দেখবে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণে তুমি কমন পাচ্ছ, ইভেন তুমি নির্মিতি অংশ কিন্তু কমন পেতে পারো। হ্যাঁ, তিক্ত হলেও বা খারাপ শুনতে লাগলেও এটাই আসলে বাস্তবিক সত্য। দেখা যায় কি বিগত বেশ কয়েক বছর ধরে তোমরা দেখবে 10-20 বছরের প্রশ্ন সলভ করার সময় তোমরা দেখতে পারবে কি ওইখানে একই ধরনের প্রশ্ন বারবার এক একটা বোর্ডে রিপিট হচ্ছে। আমাদের যেমন 8টা শিক্ষা বোর্ড রয়েছে, সে 8টা শিক্ষা বোর্ডের একটা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে অপর একটা বোর্ডে ঠিক সেম কোয়েশ্চেনে কিন্তু দেখা যাচ্ছে, বা বিগত বছরে যশোর বোর্ডে যে প্রশ্নটা এসেছে এবছরে হয়তো সেটা ঢাকা বোর্ডের প্রশ্ন হিসেবে চলে আসতে পারে। এই জন্য বাংলা দ্বিতীয় পত্রে যদি আমরা ভালো করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই ব্যাকরণিক এবং নির্মিত অংশের যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমাদের বিগত বছরের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সলভ করে যেতে হবে, তাহলে আমরা একটা গোছানো প্রিপারেশন পাবো এবং একটা সেলফ কনফিডেন্স আমাদের মধ্যে চলে আসবে এবং আমরা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবো এবং একটা ভালো মার্কস কিন্তু আমরা ক্যারি করতে পারি। দেখো অতঃপর যে 5 নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে রচনা, প্রবন্ধ, চিঠি এবং অনুচ্ছেদ, এই বিষয়গুলো একটু লিখতে হবে। হ্যাঁ, অনেক হয়তো বলতে পারে যে ভাইয়া বা স্যার যাই বলো না কেন যে সমাজ, বাক্য শুদ্ধিকরণ বা সঠিক উচ্চারণ, উপসর্গ রয়েছে, প্রত্যয় রয়েছে, এটসেট্রা এটসেট্রা, এগুলো পড়তে পড়তে আমরা তো প্রবন্ধ, চিঠি, দিনলিপি, প্রতিবেদন এগুলো পড়ার আসলে সময় পাচ্ছি না। কিন্তু না, এইখান থেকে কিন্তু খুব বড় একটা অংশের মার্ক নির্ভর করে, যেটা কিন্তু আমাদের পরীক্ষার খাতার ফলাফল কিন্তু একেবারেই চেঞ্জ করে দিতে পারে। এটাই হচ্ছে গেম চেঞ্জার। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ভুলবশত এই যে নির্মিতি অংশটা রয়েছে এই নির্মিতি অংশটাকে নেগলেক্ট করে, যার জন্য দেখা যায় কি তারা একটা ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখানে করতে পারি বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে বা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সকল প্রতিবেদনগুলো আসতে পারে বা প্রবন্ধগুলো আসার মতো সেই সকল প্রবন্ধগুলো আমরা বিভিন্ন সোর্সেস থেকে ডেটা কালেকশন করব এবং ডেটা কালেকশনের পরে সেগুলো কিন্তু আমরা নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করতে পারি। এবং অবশ্যই এখানে আমাদের প্র্যাকটিস করতে হবে, শুধু একবার নয় বারবার করে লিখে প্র্যাকটিস করলে আমার হাতের লেখা সুন্দর হবে, আমার টাইম ম্যানেজমেন্ট ভালো থাকবে এবং আমি একটা পরীক্ষার খাতায় একটা ভালো নম্বর কিন্তু আমি ক্যারি করতে পারবো। দেখো তারপর আমাদের কি করতে হবে, আমাদের এই যে সকল বিষয়গুলোর কথা আমি এতক্ষণ ধরে বললাম সে সকল বিষয়গুলো কিন্তু আমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি যদি শুধু উচ্চারণের নিয়ম, বানান শুদ্ধিকরণের নিয়মগুলোই জেনে নেই, আমি শুদ্ধ গদ্য বা পদ্যগুলো একবার মাত্র পড়েই রেখে দিই যে না আমার তো কনসেপ্ট ক্লিয়ার, তাহলে আমার আর পড়াশোনার দরকার নেই। এখানে হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী আসলে একটা বড় ভুল করে। আমরা একটা প্রবাদ আছে দেখো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমি যদি সঠিকভাবে কোনো একটা বিষয় আয়ত্ত করি এবং করার পরেও যদি সেটা দীর্ঘদিন আমার অনুশীলনের বাইরে থাকে তাহলে কিন্তু সেই সঠিকভাবে আয়ত্ত করা বিষয়টা কিন্তু আমার মস্তিষ্ক থেকে বিস্তৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অধিকাংশ সময় সেটাই হয়ে থাকে। আমি নিজেও একজন মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলাম এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাহলে আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি যে 4 বছর মানবিক বিভাগে পড়াশোনা করেছি, আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমার যারা বন্ধু বান্ধব সহ যারা ছিল, যারা বারবার করে প্র্যাকটিস করেনি বরঞ্চ গদ্য পদ্য বা ব্যাকরণিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো একবার দেখার পরে বা কিছু বোর্ড সলভ করার পরে তারা রেখে দিত সারা বছর এবং পরীক্ষার আগে গিয়ে তারা হা হুতাশ করতো যে এখন আমরা কিভাবে সলভ করব, সব তো আমাদের মস্তিষ্ক থেকে বিস্তৃত হয়েছে। সেই ভুলটা কিন্তু আমি করিনি, বরঞ্চ আমি নিজস্ব প্রচেষ্টায় কোনো কোনো আইটেম আমি 8-10 বার করেও শেষ করে রিভিশন করেছি, যার জন্য কিন্তু আমি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পেরেছি এবং আমার এসএসসি এবং এইচএসসি দুটোতে কিন্তু জিপিএ 5 ছিল। দেখো পরবর্তীতে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমাদের টাইম ব্যবস্থা, অর্থাৎ সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট যে বিষয়টা। হ্যাঁ, সবকিছুর মধ্যে যে মূল বিষয়টা, আমি পরীক্ষার আগে খুব ভালোভাবে নিয়মগুলো বুঝলাম, বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম, আমি খুব ভালোভাবে যদি একটু খারাপ ভাষায় বলি তার গলদকলন করলাম, তাই না, মুখস্থ করে গেলাম। কিন্তু সেটাকে যে আমি উদ্গীরণ করব, সেটা উদ্গীরণ করার মধ্যেও কিন্তু একটা আর্ট রয়েছে। অর্থাৎ তোমার উপস্থাপনার উপর নির্ভর করছে যে তুমি কতটুকু মার্কস গেইন করতে পারবে। যার উপস্থাপনা সবচেয়ে ভালো সে কিন্তু সবচেয়ে ভালো বা সর্বোচ্চ নম্বরটা কিন্তু ক্যারি করতে পারে। এবং এই ভালো উপস্থাপনার জন্য আমাদের কি করতে হবে, সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। যদি আমাদের 7টা সৃজনশীল লেখার জন্য 2 ঘন্টা 30 মিনিট এতটুকু সময় থাকে, তাহলে
পার সৃজনশীলের জন্য আমি কতটুকু সময় পাচ্ছি, আমি একটা সৃজনশীলের ক, খ, গ এবং ঘ এই চারটা যেই রয়েছে 1, 2, 3 এবং 4 নম্বরের জন্য, তাহলে এই চারটা প্রশ্নের উত্তর আমি খাতায় কতটুকু শেপের মধ্যে লিখে ফেলে শেষ করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে তোমরা মার্জিন অনেকেই টানো, হ্যাঁ এটা হয়তো আমাদের ছোটকালের অভ্যাসটা রয়ে গিয়েছে, কিন্তু এই বড় ক্লাসগুলোতে উঠে তোমরা হয়তো মার্জিনে ব্যবহার না করলেই পারো। কারণ কি ম্যাক্সিমাম সময় মার্জিন ছাড়া তুমি যদি একটু ভাঁজ করে নাও পেজগুলো, তোমার অনেকটুকু সময় কিন্তু এখানে বেঁচে যাবে এবং সেই সময়টুকু কিন্তু পরীক্ষার লাস্টে যে 7 নম্বর সৃজনশীলটা আছে হিজিবিজি না লিখে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুমি উপস্থাপন করতে পারো। তাহলে আমি আরেকবার তোমাদের সামনে পয়েন্টগুলো একটু রিভাইজ করে বলছি। তাহলে বাংলায় ভালো করতে গেলে আমাদের কোন কোন বিষয় মনে রাখতে হবে? পাঠ্য বই পুরোপুরি আমরা আয়ত্ত করব, বুঝে বুঝে প্রতিটা লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব, লিখে লিখে আমরা অনুশীলন করব, ব্যাকরণিক নিয়মগুলো মেনে তারপরে আমরা বোর্ড সলভ করতে যাব, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলবো, রচনা প্রবন্ধ চিঠি এবং অনুচ্ছেদগুলো আমরা লিখে ফেলবো, বারবার করে আমরা প্র্যাকটিস করব এবং আমরা টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবো যখন আমরা পরীক্ষায় বসবো। তাহলে এই যে যে সকল বিষয়গুলো আমি উল্লেখ করলাম সেই সকল বিষয়গুলো আমরা কোথায় পাবো? এত সব কিছু এই ওভারঅল একটা প্যাকেজ, এটা গোছানো আমরা কোন প্ল্যাটফর্মে পেতে পারি? সেটা হচ্ছে আমাদের আর্টসকম। আমাদের আর্টসকম এই প্ল্যাটফর্মে তোমাদের জন্য সামনেই কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি বাংলা, ইংলিশ এবং আইসিটি এই তিনটা বিষয়ের কোর্স, এবং এই প্রসেসটা কিন্তু অলরেডি আমাদের মধ্যে চলমান রয়েছে। হোপফুলি তোমরা খুব শীঘ্রই কিন্তু আমাদের বাংলা, ইংলিশ এবং আইসিটি এই কোর্সটা পেয়ে যাবে, এবং সেই কোর্সটা পেয়ে যাওয়ার জন্য চোখ রাখতে হবে আমাদের আর্টসকম পেজে। এবং বাংলা বিষয়ের বাইরে গিয়েও মানবিক এবং ব্যবসায়ী বিভাগে যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা কিন্তু গ্রুপ সাবজেক্টগুলোতে বরাবর খারাপ করো। কেন খারাপ করো? এর কারণ কি? আর্টসের যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তো খুবই মুখস্থ নির্ভর, আমার তো এত এত তথ্য মাথায় থাকে না। হ্যাঁ, সব তথ্য কিন্তু ইম্পর্টেন্ট না। তুমি অযথা যত সকল তথ্য রয়েছে সেগুলো মনে করে সেগুলো যদি লিখে দিয়ে আসো তাহলে কিন্তু পরীক্ষা ভালো নম্বর পাবে না। এছাড়াও কমার্সের জন্য কিন্তু খুব স্পেশালাইজড একটা কোর্স আছে, সেই কোর্সগুলো কিন্তু তোমাদের জন্য এখন অফারে দিয়ে দেওয়া হচ্ছে। কি অফার? এখন দেখো আমি তোমাদের একটা কোড বলবো, এই যে যে কোডটা আছে গেট 50, এই গেট 50 কোডটা এটা যদি তোমরা ইউজ করো তাহলে আমাদের যে বর্তমান কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু তোমরা 50% ছাড়ে পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমাদের এই কোর্সের ভ্যালু দাঁড়াবে মাত্র 2000 টাকা। তাহলে মাত্র 2000 টাকায় আর্টস এবং কমার্সের যত গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সকল গ্রুপ সাবজেক্টের একটা গোছানো প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যার দ্বারা হবে তোমার প্রস্তুতি খুব সুন্দর এবং গোছানো, এবং পরীক্ষায় তুমি অবশ্যই ভালোভাবে লিখে আসতে পারবে এবং একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। ধন্যবাদ সকলকে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।